আমি ঘুরতে গেছি দার্জিলিং। ওই দার্জিলিং যাওয়া মানে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া। তো ঘুম স্টেশনের ওখানে নেমেছি, রোদের দেখা নেই, শুধু মেঘ আর কুয়াশা। হোমস্টে দেখলাম। হোমস্টেটা আছে 3 তলা। তো আমি সেদিন বেরিয়েছিলাম, কিছু জায়গা দেখলাম, ছবি তুললাম একা একা। 7:30টার মতো বাজে নেপালি মেয়ে এলো, ওই হোমস্টেটাতে উঠে গেল। ঘুমিয়েছি না তন্দ্রা আমি ঠিক দুটোর মাঝামাঝি মনে হয়। হঠাৎ করে শব্দ পেলাম যে বাথরুম থেকে জল পড়ার সাউন্ড হচ্ছে। আমি উঠতেই না ওই জল পড়ার সাউন্ডটা বন্ধ হয়ে গেল। তখন ঝমঝমিয়ে বৃষ্টি এলো, হঠাৎ লোডশেডিং হলো। আমি ফোনের ফ্ল্যাশের আলো জ্বালিয়ে আমি বাথরুমে গেছি, দরজা খুলেছি। দরজা খুলে আমি যা দেখেছি সেটার জন্য আমি কখনো এইরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি জানি না। দেখছি পুরোটা রক্তে ভেজা। একটা ছেলে, বয়স ওই আনুমানিক হচ্ছে যে 29-এর মতো হবে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। সে ওই মাথাটা শাওয়ার ছেড়ে মাথায় দিচ্ছে, জল দিচ্ছে, আর একটা মেয়ে তাকে ধরে আছে। কি বলছো? চিৎকার করতে করতে আমি নিচে গেছি, আর আমি দেখেছি সেই মেয়েটা এই আমার সামনেই এই হোমস্টেতেই উঠেছে। চেক আউট করতে করতে মালিক আসতে আসতে 10টা বাজবে। ক্যাভেন্টার্স থেকে ঘুরে আসে। উপরে ছাদে উঠে গেলাম, যেখান থেকে ক্লক টাওয়ারটা দেখা যায়। ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করতে করতে আমি দেখছি আমার থেকে একটু দূরে আরেকটা টেবিলে ওই ছেলে আর মেয়েটা বসে ব্রেকফাস্ট করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। ইভান সরকার পডকাস্টে তোমাদের আরও একবার স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। যারা যারা আমার পুরনো সদস্য, আমার পুরনো বন্ধু, তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা আমার নতুন বন্ধু, যারা আজকে প্রথম চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আর তোমরা প্রত্যেকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও, আমার পডকাস্টে গেস্ট হিসেবে আসতে চাও, কিংবা কোনো স্পিরিচুয়াল রেমেডি বা স্পিরিচুয়াল হেল্প চাও আমার থেকে, তারা যোগাযোগ করো 6289858577 এই নম্বরে। আজকের এপিসোডটা একটা স্পেশাল এপিসোড বন্ধুরা, কারণ আজকের এপিসোডে আমার একজন খুব কাছের মানুষ তোমাদের সঙ্গে কথা বলবে, তোমাদেরকে ঘটনা শোনাবে, এবং 2টি সত্যি ভৌতিক ঘটনা তোমাদের শোনানো হবে, এবং হাড় হিম করা ঘটনা, যেগুলো শুনলে তোমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে বাধ্য বন্ধুরা। আজকে আমার সঙ্গে রয়েছে তানভীর নিউটন অভি। আমার প্রিয় তানভীর ভাই বলেই আমি তাকে ডাকি। প্রেতকথার এক অন্যতম রাইটার, প্রেতকথা টিমের এক অন্যতম সদস্য, যার লেখা নিতাইনম সিরিজ ইতিমধ্যেই প্রচণ্ড পপুলার, এবং সেই নিতাইনম চরিত্রে আমি কণ্ঠ প্রদান করার সৌভাগ্য পেয়েছি। এবং আজকে এই আড্ডা প্রচণ্ড প্রচণ্ড আন্তরিক হতে চলেছে। আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে, ইভান সরকার পডকাস্টের নতুন এপিসোডে। কি বলবো, কেমন আছো? না, নতুন করে আর কেমন আছি সেটা বলার তো দরকার নেই, জানোই সবসময় একসাথেই থাকা হয়। কেমন আছি সবকিছুই তুমি জানো। যাই হোক, যারা দর্শক আছে সবাইকে নমস্কার। হ্যাঁ, শুরু তো আমি করলাম, এখন গেস্ট কে আমি না তুমি? গুলিয়ে যাচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে যে আমি তানভীর ভাই একসাথেই থাকি, এবং এই তো ঘরের মধ্যেই আছি। এবার ঘরের মধ্যে থেকে এসে বলছি কেমন আছো, কেমন দেখায় জিনিসটা। পডকাস্টের ফর্মালিটি, পডকাস্টের ফর্মালিটি। আজকে রান্না হচ্ছে, আমরা খাবো এরপরে। আমরা একটু টুকটাক রান্না বান্না করে খাই। তো তানভীর ভাইকে তো সকলেই তোমাকে তো চেনে, তুমি তো স্টার মানুষ। না না, আমি কি ওই স্টার মানুষ? আমাকে কি করে চিনবে? তোমাকে চিনবে না? তুমি প্রেতকথার একটা এত বড় রাইটার, ফেমাস রাইটার। নিতাইনম তুমি লিখেছো, সব থেকে বড় কথা। সেটা তোমরা বানিয়েছো। হ্যাঁ, নিতাইনম নিয়ে আমি একটা ঘটনা বলি। আমি আমার বাড়ির কাছে যে পেট্রোল পাম্প থেকে তেল ভরি, একদম খুব সত্যি ঘটনা, ঠিক আছে? আমি যে পেট্রোল পাম্প থেকে তেল ভরি, সেখানে গেছি, এত কল্লোলও ছিল সেই সময়। গেছি এবং গিয়ে আমাকে বলছে যে দাদা একটা কথা বলবো। বলছি হ্যাঁ, কি? বলছি আচ্ছা, এই যে নিতাইনম বলছে যে ইভান, এটা কি তুমি? জি হ্যাঁ। বলছি আমি একটা সেলফি তুলবো। আমি ভাই রোজ তোর কাছে পেট্রোল নিতে আসছি, এতদিন তোর হুঁশ পড়েনি। ওর কাছে এখন যখনই যাই, যতই লাইন থাকুক, দাদা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, সেটি লাইন ফাইন কাটিয়ে আমাকে আগে তেল দিয়ে। আর একটা প্রশ্ন আসবে যে নিতাইনম 4 কবে আসবে? হ্যাঁ, তো হয়ে গেছে। হ্যাঁ, ও তো আমাকে তো ইনবক্সের লোকজন প্রচুর জিজ্ঞাসা করছে যে 4 কবে আসবে, 4 কবে আসবে। হ্যাঁ, কবে লিখবে?
না, নিতাইডম 4 আসবে, একটু মানে দেরিতে আসবে, আর যখন আসবে তখন একদম প্রতিবারের মতো ধামাকা দিয়েই আসবে। সেটা তো অবশ্যই, মানে আমাদের 1 যা হয়েছে, 2 যা হয়েছে, হ্যাঁ। তার থেকে আরো অনেক বেটার হয়েছে, 4 চার আরো ভালো হবে, আরো ভালো হবে। এরকম করে নিতাইডমের 7টা পর্ব আসবে। মানে তুমি 4 নম্বরে ভূতের ডায়লগ প্রচুর বাড়িয়ে দেবে নিশ্চয়ই। মানে 1 নম্বর এপিসোডে আমি আপনাদের বলি, নিতাইডম গল্পটাতে বা সিরিজটাতে, ওখানে যে জয়ের আত্মার যে ক্যারেক্টার, যে কষ্ট কষ্ট করে চিৎকার করে, সেই গলাটা আমি করি। এবার প্রথম এপিসোড যেটা ছিল, সেখানে মাত্র 2টো ওয়ার্ড ছিল, কষ্ট কষ্ট, আর কিছু সেরকম ছিল না। 2 নম্বরে গিয়ে দেখলাম 2টো লাইন বাড়লো। 3 নম্বরে গিয়ে দেখি তো বাবা, ভূতেরা বড় বড় জাং ডায়লগ দিচ্ছে। মানে এই যে আমাকে যে কষ্টটা দিচ্ছ, এটা কেন দিচ্ছ? না, এখন মানে ঘটনাটা যেইভাবে ঘটেছে, আসলে নিতাইডম হচ্ছে ট্রু স্টোরি বেসড, মানে সত্যি ঘটনা অবলম্বনে। এখন সেটা উপস্থাপনা করার জন্য একটু আমাদেরকে কিছু হাত দিতে হয়, সেই জিনিসটা করে তো মানে উপস্থাপনটা করা। তো যার কারণে হয়তো ডায়লগটা একটু বাড়াতে হয়েছে, আর তোমার ওই ঘেরে ঘেরে কণ্ঠটা আরো বাড়াতে হয়েছে। হ্যাঁ, এবং ওই সময়টাতে ইভানকে সামনে থেকে আমি দেখেছি, এতটা পরিমাণ মানে গলার উপর প্রেসার হয়, ও প্রত্যেকটা ডায়লগ দেওয়ার মাঝে মাঝে শুধু জল খাচ্ছিল আর কাশছিল অনবরত। না অ্যাকচুয়ালি কি জানো তো, মানে এইগুলো তো স্ক্রিমিং ভয়েস, ঠিক আছে? মানে ভূতের গলা অনেক রকম ভাবে করা যেতে পারে, মডুলেশন। একটা ধরো আমি গ্রাউল করে করি, এতে অনেক প্রেশার কম পড়ে, হাসি ফাসি করে। এবারে ধরো জয়ের আত্মার যে গলাটা করি, আমি গ্রাউল আর স্ক্রিমিং দুটো মিলিয়ে করি, মানে ইনহেল এবং আউটহেল দুটো মিলিয়ে থাকে। মানে ধরো এই যখন এইটা করছি, আমার গলার যে টাগড়া কিন্তু ঘষা খাচ্ছে, ক্রমাগত ঘষা খাচ্ছে। হ্যাঁ, আর ওই সময় ওইটা কিন্তু তখন কাশিটা হয়। ধরো আমি যদি এখন দেখাই অডিয়েন্সকে যে কষ্ট কষ্ট, তাহলে একবার ইনহেল করলাম, পরেরটা আবার বাইরে যাচ্ছে, মানে এতে খাটুনিটা বেশি হচ্ছে। আর এইটা এই কম্বিনেশনটা সচরাচর আবার মানে ভয়েসের মাধ্যমে যে তুমি আবেগটা ফুটিয়ে তুলেছো, বিশেষ করে নিতাইডম 3-তে, মানে লোক মানে অনেকে কমেন্ট করেছে যে নিতাইডমের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে দিল, আমি তো এমনি টুটা হওয়া দিলে টুটা হওয়া আসি। তো যাই হোক, নিতাইডমের একটা মজার পার্ট হচ্ছে, যখন এটা থাম্বনেল করা হবে, তখন আমাকে অনিকেত, গ্রাফিক্সের অনিকেত বলছিল যে কেমন হবে নিতাইডম, দেখতে কেমন। আমি বলছি ইভানের দাড়িওয়ালা যে চেহারাটা আছে, এটারই জাস্ট বুড়ো ভার্সন। কোনো মানে হলো? আসলে নিতাইডম যখন আমি লিখি, তখন ভেবেই লেখা হয়েছে যে এটা ইভান করছে, এবং নিতাইডমকে যখন আমি দেখছি গল্পটা লেখার সময়, সেই সময় তোমার চরিত্রটা মনে করেই আমি লিখছি। বিশেষ করে 1 যখন হয়ে গেল, তারপর তো নিতাইডম সবসময় একই থাকবে, একই জন করবে। তো আমি নিতাইডম 2, নিতাইডম 3 যখনই লিখছি, আমি ওই আমার ক্যানভাসে করে নিচ্ছি যে ইভানের একটা বুড়ো ভাষা। মানে তুমি ভাবো, তুমি দেখছো আমি বুড়ো অবস্থায় লাশ কাটছি, তাই তো? হ্যাঁ, কতটা নিষ্ঠুর লোক তুমি। যাই হোক, মানে তুমি এখানে এসেছো, আমার দেখো, আমার এই স্টুডিও বিল্ড আপ থেকে শুরু করে, ঘর হওয়া থেকে শুরু করে, সমস্ত কিছু তুমি সাক্ষী। চ্যানেলটা খোলা, এবং এই চ্যানেলটা আমি কোথাও গিয়ে মনে করি যে এই চ্যানেলটা যতটা আমার, ততটা তোমারও। তুমি যেভাবে আমাকে গাইড করো, যেভাবে আমাকে নিরলস ভাবে, মানে কি বলবো, সাহায্য করো আর কি, গরিব মানুষকে। যাই হোক, ওটা ভালোই হচ্ছে, অফ ক্যামেরায় শুনবো, অন ক্যামেরায় না শোনাটাই ঠিক আছে। তো মানে হ্যাঁ, বলো। আমার খুব ভালো লাগে যে প্রথমত যে এই স্টুডিওটা তৈরি হয়েছে, দুজনে দাঁড়িয়ে থেকে, এবং বিশেষ করে আরেকজনের কথা না বললে না, কাকুর কথা, মানে গৌরবের বাবার কথা, তিনজনই বলা যায়, তিনজনে দাঁড়িয়ে থেকে খাটাখাটনি করে যে হয়েছে। তারপরে তুমি আমি এক স্টুডিও বসে পডকাস্ট করছি এতদিন পর, এটা একটা অন্যরকম অনুভূতি। নিজেরই ঘর, এখান দিয়ে রোজ ঢুকছি, বেরোচ্ছি, কিন্তু এখানে আমরা এপিসোড শুট করছি। কিন্তু আজকে না, এই স্টুডিওটা মানে আমার কাছে একটু অচেনাই মনে হয়। আবার তুমি বলে ফেলো না, জানো চ্যানেলটা 1900 সালে শুরু হয়েছিল। না, এটা খুব মজার একটা বিটিএস আছে আর কি। ব্যাপারটা হলো কি যে আমি কখনো পডকাস্টে বসি না, আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে তানভীর দা, তোমাকেও পডকাস্টে দেখতে চাই, আমার ঘটনার প্রেত কথাই শোনে। এখন আমার নাকি ক্যামেরার সামনে এলেই আমার জড়তা শুরু হয়ে যায়। তাহলে তুমি বলে প্রেত কথা 2000 সাল থেকে জড়তা শুরু হয়ে যায়। তো সেই সময় গৌরব এই জড়তাটা প্রথম আমার ভাঙা, যারা ক্যামেরা কি তোমাকে ডিম ছুড়বে, ক্যামেরা কি ডিম ছুড়বে না ইট পাথর ছুড়বে, কেউ তো কিছু ছোড়ার নেই, আমি আর তুমি আছি, মনে করো ক্যামেরা নেই, এইভাবে তুমি কথাটা বলা শুরু করো।
ওই তারপর ভয় কাটে, তারপর গৌরবের ওখানে 2টো করেছি, আর আজকে তোমার এখানে 3 নম্বর পডকাস্ট করছি। জানি না ভবিষ্যতে কি করব, জানি না। ওই মানে এই করতে মানে এই হবে। ক্যামেরা সামনে এলেই জড়তা তৈরি হয়। আমরা দুজন ঘন্টার পর ঘন্টা আলাপ করি, হ্যাঁ। তখন কোনো সমস্যা না। হয় না। তো যাই হোক, এতক্ষণ অনেক বকছি। না না, মানে এটা হয়েই যায় আর কি বলার হ্যাঁ, শুরুতে। মানে আমাদের কথা শেষ হবে না। হ্যাঁ, এখন যেই জন্য তোমার অডিয়েন্স অপেক্ষা করে হোস্ট কে, বসে আমি আছে। না তুমি? ঠিক আছে, হোস্ট তুমি, আমি না হয় একটু বললাম যেই জন্য এতক্ষণ সবাই অডিয়েন্স অপেক্ষা করে আছে। সেই বিষয়টাতে যাওয়া যাক, বলো, তুমি শুরু করো। আমি বলবো আবার নতুন হ্যাঁ, করে। হ্যাঁ। তো যাই হোক, যেহেতু স্বনামধন্য তানভীর ভাই আমাদের মধ্যে উপস্থিত এই রয়েছে, দাঁড়াও, আবার কি বিশেষ না, ঠিক আছে প্রণামধন্য বলি তাহলে। না তো যাই হোক, সিরিয়াস অনেক সিরিয়াস নোট, তানভীর ভাইয়ের কাছে অনেক, সত্যি কথা বলতে প্রচুর ঘটনা স্টকে থাকে সবসময়, এবং আমি রাত্রেবেলা মাঝে মাঝে শুনি এবং শুনতে শুনতে ঘুমিয়েও পড়ি। হ্যাঁ, আমাকে জেগে তোলা না, এই ওটো বলছি তো নাকি। তো আজকে বলো, আজকে আমি ঘুমাবো না, বলো। আজকে তোমার দর্শক এখন ঘুমিয়ে পড়বে, ঘটনাটা বলা শুরু করি। আজকে আমি 2টো ঘটনা বলবো। হ্যাঁ। এই 2টোর মধ্যে একটা হচ্ছে আমার নিজের সাথে ঘটা, হুম। আর একটা হচ্ছে আমার শোনা একটা ঘটনা। হুম। দুটোই বলছি। প্রথমে নিজের সাথে ঘটনা যেটা, সেটাই বলি। আমি ঘুরতে খুব ভালোবাসি, সেটা তুমিও জানো। এবং একটা সময় ছিল যখন আমি একাই ঘুরতে যেতাম। আর কোন বন্ধুর সময় হচ্ছে, কোন বন্ধুর হচ্ছে না, এসব মানে ধারছি না, আমি একদম একা একা চলে যাই। আর আমার পাহাড় খুব পছন্দ। তো একবার আমি গেছি হচ্ছে 2013 সাল নাগাদ, সম্ভবত 13 ওইদিকেই হবে। আমি ঘুরতে গেছি দার্জিলিং। তো ওই সময়টা, শীতের সময়টা, খুব একটা দার্জিলিং শহরের লোকজন হতো না। কারণ এখনকার দার্জিলিং শহরের যে ঠান্ডাটা, ওই সময় ঠান্ডাটা আরো বেশি ছিল। যার কারণে আর ওই দার্জিলিং যাওয়া মানে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া, সেটা হতো না বলেই অনেকে যেত না। কারণ ওই সময় কাঞ্চনজঙ্ঘার দেখাই পাবে না। ওই টাইগার হিল থেকে যে সানসেট মানে সূর্য ওঠাটা যে দেখা হয়, ওটাও দেখতে পাবে না। তাই ভাবলাম ওই সময়ই যাই, মানে শীতটাকে ভালো করে উপভোগ করার জন্য। সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইবার আমি গিয়ে ওই ম্যালটেলের ওই দিকে থাকবো না, আমি একটু দূরে থাকবো, মানে একটু নিরিবিলি একান্তভাবে সময় কাটাবো, একটু কিছু লিখবো, নিজের মতো এনজয় করব, নিজের মতো থাকবো। তো আমি রওনা হয়েছি কলকাতা থেকে। শিলিগুড়ি বাসে করে গেছিলাম। শিলিগুড়ি গিয়ে পৌঁছালাম হচ্ছে সকালবেলা। এখন ওখানে এই খাওয়া দাওয়া নাস্তা করে রওনা হতে হতে আমার দেরি হয়ে যায়। তো আমি দার্জিলিং শহরে পৌঁছালাম তখন তোমার 12টা হবে, 12টা বাজে। রোদের দেখা নেই, শুধু মেঘ আর কুয়াশা। তো আমার কোনো হোটেল বুক করা ছিল না, যেটাতে আমি সামনে দেখবো, খুঁজে পাবো সেটাতে। তো ঘুম স্টেশনের ওখানে নেমেছি। ঘুম স্টেশনের নেমে আশেপাশে হোটেল খুঁজছি। তো মেইন রোডের দিকে কোনো হোটেল আমি ফাঁকা পাইনি। মানে শীতের সময় তারপর যথেষ্ট হোটেল, মানে মেইন রোডের যে হোটেলগুলো সেগুলো বুক প্রায়। তো ভাবলাম সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে, ওই দিক দিয়ে একটু হাঁটার পরে একটা হোমস্টে দেখলাম। হোমস্টেটা আছে 3 তলা। আচ্ছা, নিচ তলাতে হচ্ছে ওই মালিকটার দোকান, মানে হোমস্টের মালিকের দোকান। হোমস্টের মালিকের দোকান। 2 তলা এবং 3 তলা ভাড়া দেয়। খুব বেশিও রুম নয়। 2 তলাতে হচ্ছে 3টে রুম, আর 3 তলাতে হচ্ছে 4টে রুম। তা আমি জিজ্ঞেস করাই উনি বললো হ্যাঁ, হোমস্টে ফাঁকা আছে, কোনো গেস্ট নেই, শুধু আমি গেস্ট। কোনো গেস্ট নেই, পুরো ফাঁকা? পুরো ফাঁকা, হ্যাঁ। ওই সময় প্রথমে বললাম যে ওই সময় মানে ওই রাস্তার ধারের গুলো মোটামুটি বুক, কিন্তু ভেতরের যে হোমস্টে গুলো গেস্ট নেই বললেই চলে। আর শীতের প্রকোপও অনেকটাই বেশি। তো আমি ওই হোমস্টের মালিককে যখন বললাম রুম দরকার, তখন উনি ওই ওনার যে এই হোমস্টে পরিচালনা করে একটা ছেলে, 21-22 বছর মতো বয়স হবে, সে এসে আমাকে রুম দেখিয়ে দেয় 3 তলায়। 3 তলায় উঠে গেলাম। 4টে রুম, মানে একটা বড় লম্বা টানা বেলকুনি, বারান্দা, ওই বারান্দার পাশে একটা রুম আছে। 4টে রুমের একটা রুমে আমি ঢুকলাম। রুমটা বেশ ভালো সাজানো গোছানো। বেলকুনি, মানে এই বারান্দাতে দাঁড়ালেই নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘার কুয়াশা দেখছো? কুয়াশা দেখছি।
তো অনেকটাই টায়ার্ড ছিলাম, যার কারণে আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে ভাবলাম যে একটা ঘুম দেওয়া যাক, কারণ সারা রাত বাসে খুব একটা ঘুম হয় না। আমি ঘুমিয়েছি কিনা আমি জানি না, মানে এতটাই ঠান্ডা, আমি একদম কম্বল মুড়ি দিয়ে মাথা থেকে পা অব্দি ঢাকা, এরকম মুড়ি দিয়ে আমি ঘুমিয়েছি। ঘুমিয়েছি না তন্দ্রা, আমি ঠিক দুটোর মাঝামাঝি মনে হয়। তো হঠাৎ করে শব্দ পেলাম যে বাথরুম থেকে জল পড়ার সাউন্ড হচ্ছে। মানে কি কল থেকে? হ্যাঁ, মানে শাওয়ার থেকে জল পড়লে যেরকম আচ্ছা, shower। অনর্গল পড়েই যাচ্ছে। আমি ভাবলাম তাহলে কি, আমি আমি তো স্নানও করিনি, তাহলে শাওয়ার খোলার প্রশ্নই আসে না। তা আমি উঠলাম, খুব ঠান্ডা লাগছে। আমি উঠতেই না ওই জল পড়ার সাউন্ডটা বন্ধ হয়ে গেল। তুমি উঠেছিলে? হ্যাঁ, বিছানা থেকে উঠে আমি বাথরুমে দেখলাম, মানে খোঁজ নিতে গেলাম যে এখান থেকেই জলটা পড়ছে কিনা। আমি গিয়ে দেখছি বাথরুমের মেঝেটা পুরোটাই ভেজা, কিন্তু কোনো শাওয়ারের জল পড়ছে না। আচ্ছা। তাহলে আমি যখন ঘুমানোর আগে আমি দেখলাম বাথরুমের মেঝেটা শুকনো ছিল, সেটা তাহলে এখন ভেজা কি করে হবে? জল পড়ছে না কিন্তু মেঝে ভিজে? মেঝে পুরোটাই ভেজা। আচ্ছা। মানে জল জল। তারপর? তো আমি না খুব একটা বিষয়টাকে পাত্তা দিলাম না, কারণ ঘুম থেকে উঠে এসেছি। তো আমি জাস্ট হিসু করে আবার গিয়ে শুয়েছি। টিভিটা ছেড়েছি, মানে এতটাই নিস্তব্ধ, টিভিটা ছাড়লে মনে হয় যে না কেউ আছে সাথে, মানে একটা একাকিত্বটা একটা দূর হয়। সারাক্ষণ একটা খুব নিঝুম নিস্তব্ধতা। নিঝুম নিস্তব্ধতা একটু কাটে। আমি টিভিটা ছেড়েই আমি আবার শুয়েছি কম্বল মুড়ি দিয়ে। সেই সময় হঠাৎ করে টিভি চলতে চলতে, আমার তখনও কিন্তু ঘুম আসেনি, হঠাৎ করেই টিভিটা ওই ঝিরঝির ঝিরঝির মানে কোনো ছবি কথা হচ্ছে না, শুধু ঝিরঝির ঝিরঝির শব্দ হচ্ছে। তা আমি ওই রকম, মানে এতটাই টায়ার্ড লাগছে, আমার উঠে আর টিভি বন্ধ করতে ইচ্ছে করছে না। আমি আবারও শুয়ে আছি। আমার হঠাৎ করে আবার মনে হলো কি, যে কেউ মনে হয় বিছানার উপর এসে বসলো। বিছানায় ধরো একটা ফোমের বিছানা, বোঝা আমি যায়, শুয়ে হ্যাঁ। আছি, আর কেউ একজন বসলে তো বোঝা যায়। আমি তারপরও চোখ খুললাম না, আমি ওই রকমই থাকলাম। কখন ঘুমিয়ে গেছি জানি না। আমার ঘুম ভাঙে হচ্ছে তখন 5:30 বাজে। তো ঘুম থেকে উঠে মনে হলো না, একটু বের হওয়া দরকার। তো আমি বের হয়েছি, হয়ে একটা ওই গাড়ি ধরে, মানে ঘুম স্টেশন থেকে ম্যালটা তো অনেকটাই দূরে, তো একটা গাড়ি ধরে ঘুম স্টেশন থেকে দার্জিলিং যে রেলওয়ে স্টেশন আছে ওখানে গেছি। গিয়ে কিছুক্ষণ চা খেলাম, আশেপাশটা এমনি ঘুরলাম। ঘুরে রাতে কি খাবো ভাবতেই ওই দার্জিলিং স্টেশনের পাশেই হচ্ছে ডমিনোসের পিজার দোকান আছে। ভাবলাম পিজা কিনি আর কোক কিনি। এই নিয়ে আমি গেলাম, হোমস্টেতে ফিরলাম। তখন রাত 8:30 বাজে। 2টো পিজা কিনেছি আর একটা কোক কিনেছি। তো রাতে আমি একটা পিজা খেলাম, আর একটা খেতে পারলাম না, মানে পেটটা অনেকটাই ভরে গেছে। কোকটাও পুরোটা খেলাম। একটা পিজা আমি রেখে দিয়েছি ঘরের টেবিলের উপরে। যেহেতু টায়ার্ড ছিলাম, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। আমি সকালবেলা যখন উঠলাম, আমার সারা রাত কোনো প্রবলেম হয়নি। সকালবেলা যখন আমি উঠলাম, উঠে দেখছি যে আমি যে পিজাটা রেখেছিলাম, ওই পিজাটা শুধু একটা স্লাইস পড়ে রয়েছে। মোট 4টে স্লাইস করেছিল, একটা স্লাইস আছে, বাকি 3টে নেই। পিজা কি আনবক্সিং ছিল না? বক্স করা ছিল। বক্সের ভিতরে খুলে দেখছো? দেখছি যে বক্সটা খোলা, এক পিস পড়ে রয়েছে। কি বলছো? আর 3টা স্লাইস নেই। সত্যি? আর কিছু মানে ওই টপিংস পড়ে আছে। আচ্ছা। বাথরুমের সামনে, বাথরুমের সামনে? বাথরুমের সামনে কিছু টপিংস পড়ে আছে। একজন কেউ খেলে 2-1টা টপিংস পড়ে যায়, ক্যাপসিকাম বা পেঁয়াজ বা একটু মাংসের টুকরো, কিছুটা পড়ে আছে। এটার আমি না হিসাব মেলাতেই পারলাম না, কোনোভাবেই মেলাতে পারলাম না। কারণ আমার স্পষ্ট মনে আছে আমি খেতে পারছিলাম না, একটা খেয়ে পেট ভরে গেছে। আমি রেখে দিয়েছি একটা পুরো ফুল পিজা, যেটা 4টে স্লাইস, তার মধ্যে 3টে উধাও হয়ে গেল। আমি না ওই বাকি অংশটুকু আর খেলাম না। ওখানেই ঘরের মধ্যে ডাস্টবিন ছিল, ওর মধ্যে ফেলে দিয়েছি, কারণ এমনিতেও শক্ত হয়ে গেছিল ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ। তো এই ব্যাপারটা, এই যে পিজাটা উধাও হয়ে গেল 3টে স্লাইস, এই জিনিসটা না আমার সারাদিনই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তো আমি সেদিন বেরিয়েছিলাম, ঘোরাঘুরি করব, কিছু জায়গা দেখলাম, ছবি তুললাম একা একা। তখন তো ওই সেই তখনও এইরকম অ্যান্ড্রয়েড অতটাও আসেনি, যেটা হয় আর কি, ক্যামেরা উল্টিয়ে ধরে ছবি টবি তুললাম।
বলে আমার কিন্তু সারাদিন না মনের মধ্যে ওই জিনিসটা বারবার ঘুরপাক খাচ্ছিল, এটার সমাধান আমি পেলাম না। তো তারপরে মনে হলো রাত, তখন ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, 7:30টার মতো বাজে। ভাবলাম দেখি তো আজকেও পিজা নেব, আজকে কি হয়। হতেই পারে গতকাল টায়ার্ড ছিলাম, আমার মনের ভুলও হতে পারে। আজকে শিওর হওয়ার জন্য আমি আরো 2টো পিজা নিয়েছি, কোক নিয়েছি, ঠিক যেভাবে গতদিন নিয়েছিলাম। নিয়ে তখন ঝমঝমিয়ে বৃষ্টি এলো পিজার দোকান থেকে বের হতেই, ডমিনোস থেকে বের হতেই। তো অনেক চেষ্টা করে একটা গাড়ি পেলাম, যে গাড়িটা আমাকে আমার হোমস্টেতে নামিয়ে দেবে। আমি গাড়িতে উঠেছি মাঝখানের সিটটাতে, অর্থাৎ ড্রাইভার সামনের সারিতে, দ্বিতীয় সারিতে আমি বসে আছি। তো একটু যাওয়ার পরে একটু জ্যামের মতো হয়ে গেছে, মানে গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে অনেক কয়টা গাড়ি। এই সময় দেখলাম যে হঠাৎ করে একটা নেপালি মেয়ে এলো। নেপালি মেয়েটা এসে ওই সামনে ড্রাইভারের পাশে যে সিটটা, সেখানে উঠে বসলো। আমি চিন্তা করলাম মানে কোনো কথা নেই বার্তা নেই, একটা মেয়ে এসে উঠলো গাড়িতে। আমি ভাবলাম হয়তো ড্রাইভারের পরিচিত কেউ হবে। তো আমি যখন ওই হোমস্টের সামনে গিয়ে দাঁড়ালাম, সেই সময় ওই মেয়েটাও আমি নামার আগেই, আমি মানে ভাড়া দিতে যাব, এই সময় তার আগেই মেয়েটা একাই গাড়ি থেকে নামলো, নেমে ওই হোমস্টেটাতে উঠে গেল। আচ্ছা, ভাড়া না দিয়ে। আমি তখনও ভাবলাম যে হয়তো বা এটা ড্রাইভারেরই পরিচিত কেউ হবে, কিন্তু আমার হোটেলে, আমি যে হোমস্টেটাতে ছিলাম, আমি যতদূর জানি সেদিন কেউ আসেনি, হয়তো পরে কোনো গেস্ট আসতে পারে। আমি সেটা ভেবে নিলাম যে আমাদের এই হোমস্টেটাতেই উঠে গেল। আমি ভাবলাম যে এখানে কি কোনো মানে অন্য কিছু হয় নাকি, মানে মধুচক্র টক্রর ব্যাপার আছে নাকি, বা আমি কোনো ট্র্যাপে পড়বো কিনা, এইরকম একটা মনের মধ্যে ভয় লাগছিল। আর যেহেতু আমার সাথেই এলো মেয়েটা, আর বলা নেই কওয়া নেই, উঠে গেল, আবার একাই নেমেও চলে গেল। তো সেদিন রাতে আমি পিজা একটা খেয়েছি, একটা টেবিলের উপর রেখে দিয়েছি, ঠিক যেভাবে গতকাল রেখেছিলাম। কোকটাও আমি খেয়ে নিয়েছি। আমি টিভি চলছিল, চলতে চলতে হঠাৎ লোডশেডিং হলো। রাত তখন আনুমানিক 11:15টার মতো হবে। হঠাৎ লোডশেডিং হলো। তো আমি অন্ধকারে থাকতে ভয় পাই, আমি ওই ফোনের আলো বারবার জ্বালাচ্ছি, কিন্তু কম্বল মুড়ি দেয়া কিন্তু আমার। সেই সময় হঠাৎ করে আমি শব্দ পেলাম, এই কারেন্ট চলে যাওয়ার পর, লোডশেডিং হওয়ার পর, তখন তো টিভি বন্ধ, চারদিকে শুনশান নীরবতা। আমি শব্দ পেলাম যে ঘরের মধ্যেই কেউ হাঁটছে। আচ্ছা, এরকম একটা শব্দ পাচ্ছি। আর ঠিক তারপরেই কানে শব্দ এলো, বাথরুমের শাওয়ার থেকে জল পড়ছে। কিন্তু আমি না ওই কম্বল যে মুড়ি দিয়ে আছি, আমি যে উঠবো, উঠে দেখবো কি হচ্ছে ব্যাপারটা, সেই সাহসটা না আমি পাচ্ছি না। জল অনবরত পড়ছেই। তারপরে একটা সময় কারেন্ট এলো, আমি বুঝতে পারলাম, কারণ ওই টিভির শব্দটা আবার শুরু হলো। ওই সময় আমি একটু সাহস পেলাম, আমি ধীরে ধীরে উঠলাম। তখন কটা বাজবে, হয়তো বা 1:30টার মতো বাজে। আমি উঠে দেখছি পিজার প্যাকেটটা খোলা, একটা পিজাও নেই, একটাও নেই, শুধু টপিংস কিছু পড়ে আছে। বাথরুমের দরজাটা খুললাম, দেখি বাথরুমটা জলে ভেজা, মনে হচ্ছে একটু আগেই কেউ শাওয়ার করে গেছে। এবং ওই বাথরুমের যে দিক দিয়ে জলগুলো বেরিয়ে যায়, যেই নালা থাকে, নালার মুখটা, ওখানে দেখছি কিছু চুল পড়ে আছে। আমার এইটা আমি আর কোনোভাবেই হিসাব মেলাতে পারছি না, আমার প্রচন্ড ভয় হওয়া শুরু করছে। আমি সেই রাতে আমার এক বন্ধুকে ফোন করেছি, ফোন করে সারা রাত তাকে ফোনে রেখেছি। আমি কথা বলেছি, তা কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। তারপরে দিন আমি এই হোটেলের যে কেয়ারটেকারটা ছিল, ওই 21 বছরের ছেলেটা, ওকে বললাম, জানো এইরকম ব্যাপার হয়েছে। বলছে কই, কালকে রাতে তো কারেন্ট যায়নি, লোডশেডিং তো হয়নি। কারণ আমি খেলা দেখি, আমি তো সারা রাত খেলা দেখেছি গতকাল, কোনো লোডশেডিং হয়নি। তাহলে হয়তোবা আপনার ঘরের কোনো সমস্যা ছিল, হয়তোবা আপনি গিজারটা চালিয়ে রেখেছিলেন, সে কারণেও হয়তোবা পড়ে যেতে পারে মেইন কানেকশন। তো আমার কথা হচ্ছে, যদি মেইন কানেকশনটা পড়ে যায়, সার্কিট ব্রেকার হয়, তাহলে আবার একা একা কি করে এলো। আমি যে অন্য একটা হোমস্টেতে উঠবো, এইরকম ইচ্ছেও হচ্ছে না, কারণ ওই দিনটাই আমি থাকবো, পরদিন সকালবেলা আমি চলে যাব, আবার কলকাতা ব্যাক করবো। এবং প্রচন্ড মনে সাহস নিয়ে সিদ্ধান্ত নিলাম, না, এই রাতটা আজকেও এখানে থাকি, আগামীকাল
সকাল হলে তো আমার 10টায় চেক আউট করে নেবো আমি। তারপরে সারাদিন যথারীতি আমি ঘুরলাম, মেলে টেলে আশেপাশে সব জায়গায় একটু কেনাকাটা করলাম। কেনাকাটা করে এই দিন আমি আর পিজা আনিনি, ভয়েতেই আনিনি। আমি রাতে বাইরেই খাবার খেয়ে রুমে ফিরেছি। তখন 9:30 10টা বাজে। 2 তলায় ওই ছেলেটার সাথে দেখা হলো। তো আমি যখন ঘরে আসি, এসে প্রথমে কেনাকাটার জিনিসগুলো জায়গা মতো রেখে দিলাম। বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। হয়ে সেদিন রাত্রে না আমার ঘুম আসতেই চাইছিল না। এইদিকে প্রচন্ড ঠান্ডা, আমি আবারও ওই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। এই কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার পর আমার ঘুম আসছিল না। আমি যে কাউকে ফোন করব, ওই গত রাতে যাকে ফোন করেছিলাম তাকে আর পাচ্ছি না। তো কাকে এত রাতে ফোন করে ডিস্টার্ব করবো? আমি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, টিভিটাও চলছিল। আমি এই করতে করতে তখন কটা বাজে আমি জানি না, আবার লোডশেডিং, মানে টিভির আওয়াজটা থেমে গেছে। এবার আমি ভয় পেয়েছি। আমি ভাবলাম যে ওই নিচতলার যে কেয়ারটেকার ছেলেটা আছে ওকে আমি ফোন করে বলবো যে এই কারেন্ট গেছে, যেহেতু বলেছিল না গতকাল কারেন্ট যায়নি, হয়তো আপনার সার্কিট ব্রেকার পড়ে গেছিল। আমি ওই ছেলেটাকে ফোন করেছি, ফোনটা ধরলো না। আমি উঠে বিছানায় বসে আছি, সেই সময় আবার দেখছি অনবরত জল পড়ছে শাওয়ার থেকে ওয়াশরুমে। আমি ফোনের আলো ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিয়ে দেখি আজকে কি হয়, আমি চেক করব। আমি ফোনের ফ্ল্যাশের আলো জ্বালিয়ে আমি বাথরুমে গেছি, দরজা খুলেছি। দরজা খুলে আমি যা দেখেছি সেটার জন্য আমি কখনো মানে এইরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি জানি না। দেখছি পুরোটা রক্তে ভেজা, পুরো বাথরুম। আমি দেখছি যে একটা ছেলে, বয়স ওই আনুমানিক হচ্ছে যে 29-এর মতো হবে, একটা ছেলের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সে ওই মাথাটা শাওয়ার ছেড়ে ওই মাথায় দিচ্ছে, জল দিচ্ছে, আর একটা মেয়ে তাকে ধরে আছে। কি বলছো? আমি এইটা দেখার পরে আমি মানে পড়ি কি মরি, আমি হচ্ছে যে তাড়াতাড়ি সাথে সাথে বের হয়ে আমি চিটকি খুলে চিৎকার করতে করতে আমি নিচে গেছি, দিয়ে ওই ছেলেটাকে আমি ডেকে তুলেছি। আমি যখন 2 তলায় গেলাম ওই ছেলেটার ওখানে দেখি কারেন্ট আছে, শুধু আমার 3 তলাতেই কারেন্ট নেই। আর আমি যে দৃশ্যটা দেখলাম, যে এই দৃশ্যটা, এই ভয়াবহ দৃশ্যটা, যে আমার ঘরের দরজা টরজা সব লাগানো, আমার বাথরুমে লোকটা এলো কি করে? একজনের মাথা ফেটে গেছে এবং সে শাওয়ারের জল নিচ্ছে মাথার উপর, আর পাশে একটা মেয়ে তাকে ধরে আছে। আর সেই মেয়েটা আর কেউ না, এই যে গাড়িতে করে যে মেয়েটা নামলো, ওই নেপালি একটা মেয়ে, সেই মেয়েটা। কি বলছো? বাপরে! আমি ওই ঘরেই আর থাকতে চাইলাম না। আমি ওই ছেলেটাকে ডেকে বললাম যে আমার জিনিসপত্র আনো, আমি তোমার সাথে থাকবো, আমি আগামীকালকে চলে যাব, আমি থাকবো না। তো বললো যে কি হয়েছে, এরকম তো কোনো ব্যাপার নেই, তো আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, নেশা টেশা করেছেন নাকি? আমি যে এই ফালতু কথা বলবে না, আমি কোনো নেশা করি না, আমি স্পষ্ট দেখেছি এটা। আর আমি দেখেছি সেই মেয়েটা এই আমার সামনেই এই হোমস্টেতেই উঠেছে। ওই ছেলের সাথেই বাকি রাতটা থাকলাম। ওই ছেলেটা ঘুমালো, আমি ওর পাশে বসেছিলাম সারাটা রাত। যখন সকাল হয় ভোরের দিকে, তখন ভাবলাম আজকে যেহেতু চলে যাব, আর চেক আউট করতে করতে মানে মালিক আসতে আসতে 10টা বাজবে, তার আগে আসবে না। কারণ আমার পাসপোর্টটা ছিল মালিকের কাছে পরিচয়পত্র হিসাবে। তো আমি ঠিক করলাম যে তাহলে একটা কাজ করি, একটু ক্যাভেন্টার্স থেকে ঘুরে আসি। ক্যাভেন্টার্সে অনেকদিন খাওয়া হয় না, মানে আসা তো হয় কম, আর ক্যাভেন্টার্সে মানে ওই সিরিয়াল পাওয়াটাও একটা অনেক লাইন ধরে তারপর ক্যাভেন্টার্সে ঢুকতে হয়। ক্যাভেন্টার্সে গেলাম একটা গাড়িতে করে, গিয়ে উপরে ছাদে উঠে গেলাম, যেখান থেকে ক্লক টাওয়ারটা দেখা যায়, ওই বড় একটা ঘড়ি যেটা দেখা যায়। ওই কি সিনেমা রণবীর কাপুরের ছিল, বারফি, ওই সিনেমাটা দেখেছিলাম। তো এই জায়গাটাতে আমি বসে একটা জায়গাতে ব্রেকফাস্ট করছি। আমি ব্রেকফাস্ট করতে করতে আমি দেখছি আমার থেকে একটু দূরে আরেকটা টেবিলে ওই ছেলে আর মেয়েটা বসে ব্রেকফাস্ট করছে, এই যার মাথা ফেটেছে। আর যে মেয়েটাকে আমি আমার হোমস্টেতে উঠতে দেখেছি, ওরা 2জন হাসাহাসি করছে আর ব্রেকফাস্ট করছে। আমার না খাবার আর মুখ দিয়ে ঢুকছে না, প্রচন্ড অস্বস্তি শুরু হয়েছে। আমি কোনো মতে বিলটা মিটিয়ে আমি ফিরে এলাম আমার হোমস্টেতে এসে আমি দেখি ততক্ষণে ওই মালিকটা এসে গেছে, নিচে দোকান খুলেছে। ওকে বিস্তারিত সবকিছু খুলে বললাম যে আমার সাথে এইসব জিনিস ঘটেছে।
এটার কারণটা কি। তো তখন এই লোকটা যেটা বলল এটা আরো প্যাথেটিক, যে এই যে আমি যে ছেলেটাকে আর মেয়েটাকে দেখেছি এটা ওই হোমস্টের মালিকের ছেলে, যার কিনা মাথা ফেটে গেছে। আর যে মেয়েটাকে দেখেছি সেই মেয়েটা নাকি তার বৌমা। আচ্ছা। 3 বছর আগে ওই ঘরটাতেই মারা গেছে। মারা যাওয়ার কারণটা হচ্ছে এদের দুইজনের প্রচন্ড ভালোবাসা ছিল, একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। কোনো একটা কথা কাটাকাটিতে এই ছেলেটা এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে ওই শিল নোড়া আছে না, ওই শিল নোড়া দিয়ে নিজেই নিজের মাথাতে বাড়ি দেয়। বাড়ি দিয়ে মাথা ফেটে যায়, প্রচন্ড রক্তক্ষরণ হয়। মেয়েটা ওই বাথরুমে নিয়ে গিয়েই ছেলেটার মাথায় জল ঢালছিল রক্ত বন্ধ হওয়ার জন্য। আর তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছেলেটাকে। ছেলেটা আর বাঁচেনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। এই ঘটনার পরে ওই মেয়েটা ওই ছেলের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করত। ওই মেয়েটা একদিন এই ঘরেই ফ্যানে সিলিংয়ে ঝুলে নিজেকে শেষ করে দিয়েছে। কথাটা বলতে বলতে ওই হোমস্টের মালিকটা কাঁদছিল। তা আমি আর কি বলবো, আমি বললাম যে দেখুন এটা তো অন্য কেউ সাফার করাটাও সমস্যা। বলছে যে নিজেকে শেষ করেছে, আত্মহত্যা করেছে, যার কারণে ওদের আত্মা হয়তো মুক্তি পায়নি, তাই হয়তো ফিরে ফিরে আসে। আর এটা শুধু আপনার সাথে না, আরো দুজনের সাথে ঘটেছিল। আর ওই রুমেই? ওই রুমে না, অন্য রুমে। তো তখন আমি ভাবলাম কি যে হয়তো বা রাশির সাথে রাশি মিলে গেছে, এইরকম কোনো একটা ব্যাপার হতে পারে। তো এই হলো ঘটনা। আমি সঙ্গত কারণেই হোটেলের নামটা বলছি না, না বলাই উচিত। না বলাই উচিত। আমি শুধু মালিককে রিকোয়েস্ট করে এসেছিলাম, দেখুন ওদের দুজনের আত্মার যেন শান্তি হয় এইরকম কোনো ব্যবস্থা করুন, নয়তো আপনার হোটেল কিন্তু বেশি দিন চলবে না। প্রচন্ড প্রচন্ড কৃপি একটা ঘটনা, খুব ইরিটেটিং একটা ঘটনা। এবং আমি পরবর্তীতে আবার ওখানে গেছিলাম জাস্ট খোঁজ নেয়ার জন্য। পরের বার যখন আমি গেছি 2014 সালে যখন গেছিলাম, তখন গিয়ে উনি ওই হোটেলটা আর রাখেনি ওখানে। আচ্ছা। আমি বললাম যে এখন কি করছেন, তো বলছে চিন্তা ভাবনা আছে এটা বিক্রি করে দেবো, এইরকম শুনেছিলাম। তো এই হচ্ছে আমার প্রথম ঘটনা। বিভৎস ঘটনা, বিভৎস ঘটনা। আমি জানি না কিভাবে আমি কতটা সত্যি মানে উপস্থাপনা করতে পেরেছি, কিন্তু এটা যেমন একটা ভয়ের ঘটনা, আমি নিজে মানে প্রচন্ড ভয় পেয়েছি, ততটা প্যাথেটিক, ততটা প্যাথেটিকও। একটা মৃত্যু কখনোই কাম্য না এরকম ভাবে। বিভৎস ঘটনা, বিভৎস ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করলে তুমি। আমি চাইবো যে আপনারা জানান কমেন্ট বক্সে যে প্রথম ঘটনাটা তানভীর ভাই কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই কে কোথা থেকে দেখছেন আবারও বলছি সেটা জানাবেন। চলে যাবো এরপরে তানভীর ভাই আরো একটা ঘটনায়, কারণ তানভীর ভাই কথা দিয়েছে আজ দুটো ঘটনা শোনাবে, তাই সরাসরি প্রবেশ করবো দ্বিতীয় ঘটনায়। তাহলে চলে যাই হচ্ছে সেকেন্ড ঘটনায়। সেকেন্ড ঘটনাটা এটা হচ্ছে আমার শোনা একটা ঘটনা। এই ঘটনাটা শুনেছি একজনের থেকে, আর শোনা ঘটনাটা এটা হচ্ছে যে ঘটনাটা সত্যি, এটার কোনো ইয়ে নেই। কারণ এই জিনিসটা অনেকেই জানবে ব্যাপারটা, বিশেষ করে যারা বাংলাদেশে থাকে। বাংলাদেশে বছর 10 আগে একটা জায়গার নাম বারবার খবরের পত্রিকায় উঠে আসে। সেই জায়গাটার নাম হচ্ছে কালাই। কালাই হচ্ছে বাংলাদেশের জয়পুরহাট জেলার একটা থানা। আর কেন এই জায়গাটা কুখ্যাত সেটা হচ্ছে কিডনি এবং লিভার পাচার হওয়ার জন্য। মানে যত অর্গান ট্রাফিকিং এই এলাকার গরিব মানুষদেরকে টার্গেট করে এবং তাদের এই কিডনি এবং লিভারের কিছু অংশ কেটে বিক্রি করে। যারই কিডনিতে প্রবলেম, কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার বা লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার, তারা সবার আগে খোঁজে ওই এলাকাতে। ওই এলাকায় অনেক দালাল টালাল আছে। তো এই ঘটনাটা শুরু হয় একজন লোকের, ব্যবসায়ী লোক আর কি, ওই ঢাকার একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তার একটা হঠাৎ করে দুটো কিডনি নষ্ট হয়ে যায়। এখন অনেক খোঁজাখুঁজির পরেও সে কোনো ডোনার পায় না। তখন সেই লোকটা আশ্রয় নেয় হচ্ছে একজন দালালের। দালালটা ওকে আশ্বস্ত করে যে ভাই কটা কিডনি লাগবে, যে ধরনের কিডনি দরকার, যে ধরনের জিনিস দরকার আমি আপনাকে অ্যারেঞ্জ করে দেবো। তো বলেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কত নেবে? এই দালালটা বলছে যে 20 লাখ টাকা লাগবে একটা কিডনির জন্য। আপনার একটা কিডনিতে আপনি বাঁচবেন, এইরকম আপনি ডোনার পেয়ে যাবেন।
ওই লোকটাও রাজি হয়ে যাবে, ওই লোকের কাছে প্রচুর টাকা, অগাধ অনেক টাকা। তো যথারীতি একজন কিডনির ডোনারকে আনা হয়। কিডনির ডোনারটা যে সে হচ্ছে একটা মেয়ে, সেই মেয়েটা তার কিডনি বিক্রি করছে, কারণ তার বাবা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছিল। মানে ওই পরিবারটার মানে মরা ছাড়া আর কোনো রাস্তা নেই, এইরকম একটা অবস্থা হয়ে গেছিল। সেই সময় এসে ওই মেয়েটা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার নিজের কিডনিটা ডোনেট করবে। মেয়েটার বয়স ওই 25-26 বছর। যথারীতি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, লোকটাও বেঁচে যায়। এবং এই লোকটা কথা মতো দালালকে 20,000 টাকাও দিয়ে দেয়, 20 লাখ টাকাও দিয়ে দেয়। এখন সমস্যা শুরু হয় এই কিডনি ট্রান্সপ্লান্টের 8-9 মাস পর থেকে। এই লোকটা যখনই ঘুমাতো তখনই সে স্বপ্নে দেখতো একটা মেয়ে এসে ওর কাছে চাইছে আমার কিডনি ফেরত দে, আমার কিডনি ফেরত দে। এবং ওনার পাশাপাশি ওনার ওই লোকটার যে ওয়াইফ ছিল সেও এই একই স্বপ্ন দেখতো যে আমার কিডনি বল, তোর স্বামীকে বল আমার কিডনি ফেরত দিতে। আর স্বামী স্ত্রী দুইজন একসাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠতো, মানে প্রচন্ড ভয় পেয়ে যেত। তো এইটার কারণ ওরা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তো এইরকম চলতে চলতে আর একটা সমস্যা দেখা যায় যে এই লোকটা যখনই বড় ব্যবসায়ী ছিল, বাড়িতে অনেক টাকা পয়সা থাকতো, সে টাকা পয়সা গুনে রাখলেও দেখতো যে ওখান থেকে না টাকা পয়সা চুরি যেত। খুব বেশি টাকা চুরি যেত না, হয়তো 1000 টাকার একটা নোট গায়েব হয়ে যেত, বাংলাদেশে 1000 টাকা আছে আর কি, হয়তো 500 টাকার নোট হারিয়ে যেত। মানে এই টাকাটা যখনই রাখতো সপ্তাহে 2-3 বার 1500-2000 টাকা করে গায়েব হয়ে যেত। এখন এই লোকটা বলছে যে তাহলে কি আমার ওই লোকটার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তাহলে কি আমার সন্তানরা চুরি করছে টাকাটা? তো মানে দরজা লাগানো, মানে যখন ওরা ঘুমায় দরজা তো লাগিয়ে দেওয়া থাকে, তারপর আলমারিও লক করা থাকে, তাহলে কি করে সম্ভব এই টাকাটা চুরি হওয়ার? তো কোনোভাবেই এই টাকা হারিয়ে যাওয়ার, মানে টাকা গুনে রাখছে, পরদিন সকালে উঠে দেখছে 1500-2000 টাকা নেই। তখন একজন লোক বলছে যে আরে এইরকম তো জিনেরা করে, জিন নাকি এরকম টাকা চুরি করে মিষ্টি খায়, এরকম একটা লোক মুখে একটা কথা চল আছে। তো ওই লোকটা শেষ পর্যন্ত একটা হুজুরের শরণাপন্ন হয় যে আমার বাড়ি থেকে এরকম টাকা হারিয়ে যাচ্ছে আর আমি একটা এরকম স্বপ্ন দেখছি। তো হুজুর তখন বলে, শোনো, তোমাকে আমি একটা এই লাল কাপড়টা দিচ্ছি, তুমি এরপর থেকে যখন টাকাটা রাখবে এই লাল কাপড়ের মধ্যে টাকাটা মরিয়ে রাখবে, তাহলে দেখবে আর সমস্যা হবে না। তো এই কাজটা করার পর থেকে এই লোকটা আর কখনো টাকা হারায়নি। কিন্তু এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা অতিরিক্ত বাড়তে থাকে। প্রতি রাতেই লাফ দিয়ে ঘুম থেকে উঠছে সে। হঠাৎ করে লাফ দিয়ে ঘুম থেকে উঠলে হয় কি, মানে বুকে মাথায় একটা আঘাত পায়, বুক ধরপড় করে ওঠে। এরকম চলছিল। একদিন হঠাৎ করে রাত্রেবেলা চিৎকারের শব্দে ওদের ঘুম ভেঙে যায়। দুজনে একসাথে একটা চিৎকার শুনতে পায়, বিকট চিৎকার। কি হলো? চিৎকারটা আসছে হলো ওর মেয়ের ঘর থেকে। তো ওই লোকটার যে মেয়ে আছে সেই মেয়ের ঘরে যায়, ঘরে গিয়ে দেখে দরজা লাগানো, দরজা ভাঙে, ভিতর থেকে চিৎকার আসছে, দরজা ভেঙে ততক্ষণে চিৎকারটা বন্ধ হয়ে গেছে। দরজা ভেঙে বাথরুমে গিয়ে দেখে মেয়েটা বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মেয়েটার পাশ দিয়ে কিছুটা রক্ত। তো মেয়েটার মা ভাবে যে, মানে ওই লোকটার বউ ভাবে যে হয়তো মেয়ের পিরিয়ডস হয়েছে, যার কারণে হয়তো রক্ত। যাই হোক, ওকে কোনো মতে নিয়ে আসে, বিছানায় শোয়ায় এবং জলের ছেটা দেয়াতে মেয়েটার জ্ঞান ফেরে। মেয়েকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এইরকম ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েছিলে, দেখছি রক্ত, তোমার পিরিয়ডস হয়েছে নাকি? তো মেয়েটা বলছে, না, পিরিয়ডস হয়নি মা, আমি রাত্রেবেলা বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে যখন প্যানের উপর বসেছি, কোমরের উপর বসেছি, আমি দেখি কি যে একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ওর পেট ধরে আছে, এরকম করে বাম পাশে পেট ধরে আছে, আর সেই পেটের জায়গাটা থেকে ক্রমাগত রক্ত পড়ে যাচ্ছে। আমার কোনো পিরিয়ডস হয়নি, ওই রক্তটাই হতে পারে। তো এটা শুনে বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায়, এইরকম হওয়ার কারণটা কি। তারপরে
পরের দিন যখন আবার শুয়েছে এই লোক, ওয়াইফ আর হাজব্যান্ড ওয়াইফ, আবার ওর মেয়ের চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। উঠে মেয়ের ঘরে যায়, মেয়ে ভয়ে হাঁপাচ্ছে আর বলছে, মা মরে গেলাম মরে গেলাম। পেট ধরে বসে আছে, ওর পেটের এই বাম পাশটাতে প্রচন্ড ব্যথা করছে। তো কাপড়টা তুলে যখন দেখে যে ওইখানে কেমন একটা লাল লাল রং, মানে বর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে যে পেটে প্রচন্ড আঘাত পেয়েছে। তো মেয়েকে বলছে, কি হয়েছে? তো বলছে যে, আরে মা, আমি ঘুমাচ্ছিলাম, আমি দেখছি একটা মেয়ে এসে আমার পেটের এখানে খামচা দিয়ে ধরে আছে। আমি আমি যখন চোখটা খুলি দেখি একদম ফ্যাকাশে বর্ণের সাদা হয়ে গেছে, মানে মানুষের শরীর থেকে যখন রক্ত শেষ হয়ে যায় সেই রকম বর্ণের লাল চোখের একটা মেয়ে, তার পেট থেকে রক্ত পড়ছিল, সেই রকম একটা মেয়ে আমার পেটে খামচা দেয়। তারপর ওই মৌলানার কাছে নিয়ে যায়, একটু ঝাড়ফুঁক করায়। কিন্তু তারপর থেকে শুরু হয় কি, ওই মেয়ের যে ওই লাল জায়গাটা হয়ে আছে, ওই জায়গাটা না ধীরে ধীরে আরো লাল বর্ণ বেশি হয়ে যেতে, মানে মনে হচ্ছে যে একটা ওখানে ফোসকা পড়ে গেছে। তো যথারীতি ট্রিটমেন্টও শুরু হয়। তো ডাক্তাররা বলে যে ওখানে হয়তো কোনো পোকা মাকড় কিছু একটা গেছে, যার কারণে এরকম লাল হয়ে গেছে। কিন্তু ওই মেয়েটার ব্যথা বাড়তে থাকে ওই জায়গাটা, এবং বাড়তে বাড়তে একসময় ওই জায়গাটা পচন শুরু হয়। এবং পচন শুরু থেকে মানে অনেক ডাক্তারি করেও, মানে চিকিৎসা করিয়েও কোনো লাভ পাওয়া যায় না। ওই জায়গাটা থেকে একসময় পোকা হওয়া শুরু করে, মানে অনেকগুলো পোকা গিজ গিজ করছে, আর এত দুর্গন্ধ সেই জায়গাটা থেকে। এই হতে হতে ওর বাবার মন মানে না, আরো বড় হাসপাতালে নিয়ে যায় যে মেয়ের কি হয়েছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ওর মেয়ের একটা কিডনি নষ্ট, এই বাম পাশে। তো ডাক্তার বললো যে আপনার মেয়ের এই জায়গাটাতে, কিডনিতে এমন এক ধরনের ক্যান্সার ওখানে হয়েছে, আর এখন যে পর্যায়ে আছে এটাকে আমাদের ভালো করা সম্ভব না। তারপরে যথারীতি ক্যান্সারের ট্রিটমেন্ট চলতে থাকে, কেমো চলতে থাকে, মেয়েটার মাথার চুল টুল সব পড়ে যায়, এবং একটা সময় এই মেয়েটা মারা যায়। মারা যায়। যখন মেয়েটা মারা যায়, তখন যখন কবর দেয়া হয় মেয়েটাকে, ওর বাবা মা দাঁড়িয়ে কবরের পাশে কাঁদছে, ওই সময় দেখে দূরে দাঁড়িয়ে ওই মেয়েটা হাসছে ওখানে। কোন মেয়েটা? এই যেই মেয়েটা এই লোকটাকে কিডনি দিয়েছে, আর যেই স্বপ্নটা দেখে ও বারবার লাফ দিয়ে উঠেছে। তো তখন ও একটা যোগসূত্র খুঁজে পায় যে আমার একটা কিডনি নষ্ট হলো, ওই মেয়েটা কিডনি আমাকে ডোনেট করেছিল, আবার সেই মেয়েটা এসে আমার কাছে কিডনি ফেরত চাইছে, আমার টাকা হারাচ্ছে, আমার মেয়েটারও কিডনির সমস্যা থেকে ক্যান্সার হলো, সেটাতে আমার মেয়ে মারা গেল। এই লোকটা এবার মানে খুব চেষ্টা করে যে ওই মেয়েটার খোঁজ নেয়ার জন্য, তাহলে ওই মেয়েটাই এগুলো সবকিছুর পেছনে দায়ী। তো যথারীতি এই লোকটা ওই দালালকে ফোন করে, যে দালালটা ওকে এই মেয়ের সন্ধান দিয়েছিল, দালালকে ফোন করে পায় না। পরে ওই যে যখন হাসপাতালে করা হয়, ডোনেশন কে করছে কিডনিটা, ওখানে ওই মেয়েটার পায়, ঠিকানা পায়, কোথায় বাড়ি, কোন গ্রামে থাকে, ওখানে তো ভোটার কার্ড দিতে হয়। তারপরে সেই অনুযায়ী এই লোকটা ওই মেয়ের ওখানে যায়, গিয়ে দেখে একটা গরিব বাড়ি, একটা কুড়ে ঘরের মতো। সেখানে গিয়ে বলে, এই মেয়েটা আছে? তো বলছে, না, ও তো মারা গেছে। বলে ওর বাবাটা আর ওর ওই মেয়ের মাটা কাঁদতে থাকে যে আমার মেয়ে তো আমাদের বাঁচাতে গিয়ে সে নিজেই মরে গেল, বলি হয়ে গেল। এই মানে এইটা নিজেকে কেমন করে ক্ষমা করব আমি জানি না। তখন এই লোকটা বলছে যে, কেন আপনি টাকা পাননি? আপনাকে তো আপনার মেয়ে যে কিডনি ডোনেশন করেছিল আমাকে, সেই জন্য তো আমি 20 লক্ষ টাকা দিয়েছি। তো বলছে, 20 লক্ষ টাকা? আমরা 1 লাখ টাকা পেয়েছি। এমনকি এই অপারেশনটা হওয়ার পর, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পর যে এই ট্রিটমেন্টটা করা লাগে, সেই ট্রিটমেন্টেরও আমি কোনো টাকা পাইনি। এবং সেখান থেকে আমার এই মেয়ে এই ট্রিটমেন্ট না পেয়ে ওই জায়গাটাতে পচন ধরে আমার মেয়েটা মারা যায়। আচ্ছা, ঠিক। তখন এই লোকটা বলল, ওই দালালটাকে চলুন ধরি। তো বলছে, ও তো এখন জেলে, ওকে কি করে ধরবো? কিন্তু আমি যে এই আমার মেয়েটাকে হারালাম, এটার ক্ষতিটা কি? তখন এই যে মেয়েটা মারা গেছে আর কি,
মানে যে ডোনেশন করেছে তার বাবাটা বলছে, জানেন আমার মেয়ে মনে হয় মারা যাওয়ার পরেও আমাদেরকে আগলে রেখেছে। অনেক সময় আমি দারিদ্রতার কারণে আমার অন্য দুটো বাচ্চাদের হয়তো খাবার মুখে তুলে দিতে পারছি না, ঠিক সেই সময় দেখতাম যে ঘুম থেকে উঠে দেখতাম যে আমার ঘরের দরজার সামনে 500 টাকা 1000 টাকার নোট পড়ে থাকতে। তখন এই লোকটা সবকিছু ক্যালকুলেট করে মেলালো, তাহলে কি এই মেয়েটাই তাহলে আমার টাকা এনে ওর বাবার কাছে দিত। তো এই লোকটা যে আর কি কিডনি নিয়েছে মেয়েটা, এও ভীষণ অনুতপ্ত, আর এর যেহেতু টাকা পয়সার কোনো অভাব নেই, তো এই লোকটা ওই মেয়েটার বাবাকে আবার 20 লক্ষ টাকা দেয়। আবার হ্যাঁ, দেখুন এর আগে তো একটা এরকম অবস্থা হয়ে গেছে, আমিও আমার মেয়েকে হারিয়েছি। মেয়ে হারানোর যে কতটা শোক, সন্তান হারানোর কতটা শোক, এটা আমি বুঝতে পারছি। তো আমি হয়তো আপনার মেয়েকে ফেরত দিতে পারবো না, কিন্তু আপনার অন্য যে দুটো সন্তান আছে সেই দুটো সন্তানের লেখাপড়া যেন ঠিক মতো হয় সেই দায়িত্ব আমি নিলাম, আর এই 20 লক্ষ টাকা আপনাকে দিলাম। এই বলে এই লোকটা বাড়ি ফিরে চলে আসে। এবং চলে আসার পরে তারপর থেকে লোকটা আর কোনো স্বপ্ন দেখে না, এই যে আগে স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠতো। তো তারপরে এই লোকটা আবার একদিন ওই মেয়ের যে কবর আছে সেখানে প্রার্থনা করতে গেছে, মেয়ের আত্মার যেন শান্তি পায়। তখন ওই কবরে গিয়ে আবার দাঁড়িয়ে থাকতে, মানে দূরে দেখে ওই সেই কিডনি ডোনেট করা মেয়েটা, সে দূরে দাঁড়িয়ে আছে, চোখের জল মুছছে এবং এক সময় মিলিয়ে যায়। এটা হচ্ছে আমার সেকেন্ড ঘটনা। এটা ভয়ের আবার সব থেকে প্যাথেটিক। এবং তুমি এই জয়পুরহাট জেলার কালাই উপজেলা, এই জেলাটার এই কুখ্যাতি সম্পর্কে তুমি ইন্টারনেটেও পাবে, অর্গান ট্রাফিকিং এর কালাই উপজেলা। হ্যাঁ, কালাই উপজেলা। এবং এখন প্রশাসনের সহযোগিতায় অনেকটাই কমে এসছে। ওই এলাকার দেখা গেছে একটা জরিপ করে ম্যাক্সিমাম মানে গরিব শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদের ওই রকম কিডনি একটা নেই, হয়তো বা লিভারের কিছু অংশটা নেই, দারিদ্রতার কারণে ওরা বিক্রি করতো। আর ওখানে একটা র্যাকেট চালাতো এই দালালগুলো। তো এই হচ্ছে ঘটনা। কেমন লাগলো জানিও। এই পর্যন্তই আজকের ঘটনা ছিল। আবার আর একদিন আরো ঘটনা বলবো আশা করি। তোমাদের যদি ভালো লাগে, কে ভাই হোস্টটা কে ভাই, মানে তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি কমেন্টে লেখো যে হ্যাঁ তানভীর দাকে আবার চাই, তবেই আসবো। এবার আমি আর কি বলবো, তো হোস্ট তো হোস্টিং তো করেই দিল, ঘটনাও বললো, হোস্টিও করে দিল। তো যাই হোক, আশা করবো আজকের এপিসোডটা সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কে কোথা থেকে দেখছেন জানান, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আমার পুরনো বন্ধু তারা ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা নতুন বন্ধু, যারা আজকে প্রথম দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। এবং তোমার বন্ধুদেরকে বলে দাও একটা চ্যানেল রয়েছে যেখানে এরকম সুন্দর পডকাস্টে ঘটনা শোনানো হয় এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আশা করবো তোমরা আমার সঙ্গে থাকবে এবং তোমরা আমার সঙ্গে ছিলে বলেই আস্তে আস্তে এই পরিবার 15,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে 20,000-এর দিকে ছুটে চলেছে। আর আমি চাইবো এই 20,000 মানুষের সংখ্যা খুব তাড়াতাড়ি আমরা ছুঁয়ে ফেলি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।